৪৭ বছরে বিএনপি দেড় যুগ ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্রের পথে আপোষহীন দলটি, ভিন্ন মত গ্রহণে জোর। ভিন্নমত সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, ক্ষমা করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো থাকতে হবে। প্রয়োজন হয়নি, কারণ মূল মার্জিত দর্শনটা যেটা আপনার হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০০ জনের মৃত্যু, ৫ শতাধিক আহত, ধসে পড়েছে অনেক ঘরবাড়ি। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা হল ছাড়লেও অনড় ছাত্ররা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ, ১৪৪ ধারা চলমান। এবং ২ সিটির নানা উদ্যোগেও কমছে না মশার উৎপাত। অপরিকল্পিত নগরায়ন আর অসচেতনতাকেই দুষছেন ২ প্রশাসক। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। বহু গণতান্ত্রিক আন্দোলন, ৯০ ও ২৪-এর মতো গণ অভ্যুত্থান পেরিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাইরে থেকেও নিজেদের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আনেনি দলটি। বড় ভাঙন ছাড়াই ৪ যুগ টিকে আছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা যার বড় কৃতিত্ব দিচ্ছেন খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে। বিস্তারিত জানাচ্ছেন শিফাত শাহরিয়ার। মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, বাকশাল গঠন, রাজনীতির মাঠে শূন্যতা ও ৭৪-এর দুর্ভিক্ষ। জনমনে প্রশ্ন, কোন পথে যাচ্ছে দেশ? খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। তারপরেই রাষ্ট্রপতির দায়িত্বে থাকা জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে গ্রহণ করেন ১৯ দফা কর্মসূচি। পরবর্তীতে ১৯৭৮-এর ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন, ৯০ ও ২৪-এর মতো বড় ২টি গণ অভ্যুত্থান পেরিয়ে ৪৭ বছরে দলটি একাধিকবার সরকার গঠন করলেও গত দেড় যুগ রাষ্ট্র ক্ষমতার বাইরে। ক্ষমতার এমন উত্থান পতন দলের রাজনৈতিক দর্শনে কি কোনো পরিবর্তন এনেছে? প্রয়োজন হয়নি, কারণ মূল মার্জিত দর্শনটা যেটা আপনার হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে লক্ষ্য করেই অনড় অবস্থানে থাকবেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়েই যদি যা কিছু হয়েছে করা হচ্ছে, তাকে কেন্দ্র করে করা হচ্ছে। সুতরাং এইখানে ওই প্রবলেমটা অ্যারাইজ করেনি যে এখানে একবার আপনার সমাজতন্ত্র, আরেকবার আপনার পুঁজিবাদ বা গণতন্ত্র, এসব নিয়ে আমাদের কোনো ধর্মীয় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়নি। আমরা যে কাজ অতীতে করেছি, যে বিষয়টাকে লক্ষ্য করে, এখনও সেটাই আমাদের লক্ষ্য। তবে দেড় যুগ সরকারের না থেকেও বড় ধরনের কোনো ভাঙন ছাড়াই টিকে আছে দলটি। বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান এই সাংগঠনিক শক্তির কৃতিত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে। পার্টিকে ক্ষমতায় থাকলে ঐক্যবদ্ধ রাখা সহজ হয়, কিন্তু বিরোধী দল থাকলে ঐক্যবদ্ধ রাখাটা বিশাল একটা কৃতিত্ব এবং কষ্টসাধ্য, দুঃসাধ্য ব্যাপার। বিএনপির সাফল্যটা কিন্তু সেখানেই। বিএনপিকে দুবার ভাঙার চেষ্টাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও সফল হয়নি। বিএনপি কী করে টিকে আছে ঐক্যবদ্ধ দল হিসেবে? এটা টিকে আছে বিকজ খালেদা জিয়ার সংযমী ভাষা, শালীন ব্যবহার, মার্জিত রুচি এবং পরমত সহিষ্ণুতা। বহুদর্শী এই বিশ্লেষক বলছেন, বিএনপিকে দল হিসেবে টিকে থাকতে হলে ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। তার পরমত সহিষ্ণুতা, ভিন্নমত সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, ক্ষমা করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো থাকতে হবে। আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হন এবং যদি ভিন্নমত সহ্য না করতে পারেন,
একদলের শাসন করেন, তাহলে কথায় কিছু বললে হবে না, গণতন্ত্র চাই, উন্নয়ন চাই, একটু বললে হবে না। কেবল ক্ষমতার পালাবদল নয়, বহুদলীয় গণতন্ত্র রক্ষায় বিএনপির অঙ্গীকারই দলটিকে নিয়ে যেতে পারে অনন্য অবস্থানে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত 3 শতাধিক মানুষের প্রাণহানি এবং 5 শতাধিক আহত হয়েছেন। দেশটির নাঙ্গারবাহার এবং কুনার প্রদেশের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে 8 কিলোমিটার গভীরতায় 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাঙ্গারবাহার প্রদেশের রাজধানী এবং আফগানিস্তানের 5ম বৃহত্তম শহর জালালাবাদ থেকে 27 কিলোমিটার দূরে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 300 কিলোমিটারের বেশি দূরের আবাসিক ভবনগুলোও কেঁপে উঠেছে। ভূমিকম্পটির ধরন পর্যালোচনা করে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 1000 মানুষের প্রাণহানি ও 3000 বাসিন্দা আহত হয়েছিলেন, যা 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়কর ঘটনা ছিল। কেউ নির্বাচনের বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ভোট পেছানোর কোনো সুযোগ নেই, তবে নির্বাচনের আগে গণপরিষদের দাবি জানিয়েছে এনসিপি। আর চাপে পড়ে ভোটের তারিখ দেওয়ার অভিযোগ জামায়াতের। শাহাদাত অভ্রের প্রতিবেদন। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার মাঝে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান 3 রাজনৈতিক দলের নেতারা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় ত্রয়োদশ নির্বাচনের সময়সূচি, জুলাই সনদ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রমের বৈধতার বিষয়। রোববার বিকেল 4টায় যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদ ছাড়া নির্বাচন দেওয়ার পক্ষে নয় জামায়াত ইসলামী। এখন আমরা মেজরিটি পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘন্টার বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন করায় জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধের দাবি জানান তারা। জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। সবশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 8 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারিতেই ভোট। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, কোনো সুযোগ নেই। তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময় আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই শিডিউলেই নির্বাচন এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। সব বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, নির্বাচনের বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক।
ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আসন্ন দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ষড়যন্ত্র না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জাতীয় পার্টির বিরুদ্ধে ফ্যাসিবাদ টিকিয়ে রাখার চেষ্টার অভিযোগ তোলেন তিনি। 5 দিনের চীন সফর শেষে রোববার রাতে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজ খবর নিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই। বিস্তারিত জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। 5 দিনের চীন সফর শেষে রোববার রাতে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজখবর নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়া। এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে, আর সেই পুনর্বাসনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। তাই দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে? এছাড়াও নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রয়োজনে জনগণ আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিচারিক প্রক্রিয়ার জন্য যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই জায়গায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা দেখতে চাই। কোনো ধরনের অপকর্ম, ষড়যন্ত্রকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ রাজপথ যেভাবে বেছে নিয়েছিল ফ্যাসিস্ট তাড়ানোর জন্য, ফ্যাসিস্টদের পক্ষের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, প্রয়োজনে আবার রাজপথ বেছে নেবে বাংলাদেশের এই ছাত্র জনতা। এর আগে চীন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় চীন সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এনসিপি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচার ইত্যাদিতে কিভাবে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে, বাংলাদেশ কিভাবে চীনের সাথে আরও কোলাবোরেশনে যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সফরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের ভূমিকা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং চীনের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। আরও বিস্তৃত জায়গায় কিভাবে চীন বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে ভবিষ্যতে, এর বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে এই মামলায় 29 জন সাক্ষ্য দিয়েছেন। গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সবশেষ পরিস্থিতি জানাবেন। জুলাই আগস্টের অপরাধে, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজকে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ। 11টার পরপরই এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে বেশ কয়েকজন চিকিৎসক সাক্ষ্য দিতে পারেন। এর আগে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সর্বমোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। সেখানে শিক্ষার্থী সাক্ষ্য দিয়েছেন, চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন এবং যারা এই জুলাই আগস্টের এই ঘটনায় আহত হয়েছেন, আহতরা সাক্ষ্য দিয়েছেন, অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। সকলের সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে এই যে জুলাই আগস্ট 2 মাসের যে ব্যবধান, অর্থাৎ জুলাই থেকে আগস্টের অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। সেই নির্মম দৃশ্যগুলো বর্ণনা করেছেন তাদের এই জবানবন্দিতে উঠে এসেছে। অর্থাৎ অনেকে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা দেখেছেন যে কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সে বিষয়গুলো ট্রাইব্যুনালের কাছে তারা জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তাদের যেই সাক্ষ্য বা সেই সাক্ষ্যে উঠে এসেছে। অর্থাৎ 29 জন সাক্ষ্যই সেখানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সেখানে বলা হয়েছে তার নির্দেশে এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা হয়েছে, তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এবং অসংখ্য যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে নিহত করা হয়েছে, সে বিষয়গুলো উঠে এসেছে। এই মামলায় প্রধান যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন, তিনি পুলিশের সাবেক পুলিশ প্রধান, অর্থাৎ তিনিও ছিলেন এই মামলার, তিনিও একজন আসামি এবং তারও এখানে সম্পৃক্ততা রয়েছে, কারণ তার নির্দেশেই পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা গুলি চালিয়েছেন ছাত্র জনতার ওপর। অর্থাৎ চেইন অফ যে কমান্ড রয়েছে সে কমান্ড অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি নির্দেশ পেয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবং সেই ক্ষমতার কারণেই কিন্তু মূলত এই যে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন আবার পুনর্গঠিত হয় তখন তাদের এই বিরুদ্ধে বিচার কার্য শুরু হয় এবং এর আগে দেখেছি আমরা শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি রয়েছেন অনেকে কিন্তু পলাতক রয়েছেন, যার কারণে এই যে ট্রাইব্যুনালে তাদের পলাতক থাকা অবস্থায় তাদের এই বিচার কার্য চলছে। এই ছিল আজকে এখন পর্যন্ত সবশেষ খবর। সাক্ষ্য গ্রহণ শুরু হলে আরো বিস্তারিত জানানো সম্ভব হবে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং হল ছাড়ার নির্দেশে ইতিমধ্যে অনেক ছাত্রী হল ছেড়েছে। তবে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। স্বামী, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে তারা আন্দোলন চালাচ্ছিলেন এবং সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করেই কিন্তু কিছু বহিরাগত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এবং আপনি নিশ্চয়ই জানার কথা যে গতকালকেই কিন্তু শিক্ষার্থীরা প্রায় 250 শিক্ষক সহ উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে 7 ঘন্টা এবং যখন হামলা চালায় শিক্ষার্থীদের উপর তখন কিন্তু সেই সুযোগে কিন্তু শিক্ষক সহ উপাচার্য তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং এই সময় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটে। এরপরেই 9টার পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং আজকে সকাল 9টার মধ্যে সকল শিক্ষার্থীদেরকে হল ছাড়ার ঘোষণা দেন। আমরা সকালে আসার পর বেশ কিছু মেয়েদের হলের সামনে এসেছিলাম এবং তারা অনেকেই হল ছেড়ে গেছেন, কিন্তু ছেলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে 4 দফা দাবিতে আবার তারা ক্যাম্পাসে এসেছেন এবং কালকের যে ঘটনাটি ঘটেছেন সেটির জন্য তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তাদের যে 4 দফাগুলো রয়েছে তার মধ্যে প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, হামলার জড়িত শিক্ষকদের বিচার দাবি এবং কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন। এবং তারা যেটা বলছেন যে হুট করে এই যে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার যে ঘোষণাটি, যেহেতু শিক্ষার্থীদের সামনে বিসিএস পরীক্ষা রয়েছে, ক্লাস পরীক্ষা চলছে, এই মুহূর্তে তাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়ার ঘোষণাটি তারা মেনে নিতে পারছেন এবং এর জন্যই কিন্তু তারা বেগম রোকেয়া হলের সামনে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন এবং তারা এই
ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি এবং তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কিন্তু দাবি জানাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা ক্যাম্পাসের ভেতরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীদের না দেখতে পারলেও আমরা বাইরে দেখতে পেরেছি যে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর ঘটেনি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার তারা দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। শাম্মী, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ভয়াবহ সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত 12টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। ক্যাম্পাসে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। বন্ধ ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায়। এখান থেকে কিছু সামনে যেই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেটি নিয়ে এত বড় সংঘর্ষ, সেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে আছে এবং আমরা যেটি দেখছি যে আজকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 2 নম্বর গেট যে এলাকাটি, এটিতেই মূলত সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল গতকাল এবং গতকালের রাতের যে ঘটনাগুলো সেগুলো আমরা দেখেছি এবং সারা দেশ আসলে স্তম্ভিত হয়ে গেছে এই সংঘর্ষের ঘটনায়। তো এই এলাকাটি এখন থমথমে, একেবারেই শিক্ষার্থীর উপস্থিতি যেমন কম বা নিয়মিতভাবে যে ধরনের দৃশ্যগুলো দেখা যায় সেগুলো অনেকটাই কম। স্থানীয় অনেক দোকানপাট আসলে বন্ধ আছে, কিছু দোকানপাট খোলা হয়েছে এবং যেই 2 নম্বর গেট এলাকাটি, এটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরাগামকে আলাদা করেছে। এখানে যেই গেটটি আছে বা ফটকটি আছে সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 144 ধারা জ্বালিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু মানুষ একসাথে দাঁড়িয়ে কথা যেমন বলতে পারছেন না, তেমনি জমায়েত নিষিদ্ধ আছে। এবং আমরা দেখছি যে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে যেহেতু থমথমে পরিস্থিতি, ক্লাস পরীক্ষা বন্ধ আছে, সেই কারণে আসলে সেই ধরনের কোনো জমায়েতও সেভাবে দেখা যাচ্ছে না। তবে ছাত্র বা শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি। এই এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু যাওয়া আসা করছেন এবং স্থানীয়রাও এখানে দেখছি যে আসলে তারা রয়েছেন। তবে কিছু দোকানপাট এখানে খোলা হলেও বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ আছে এবং পুরো জোবরাগ্রাম জুড়ে এবং বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর টহল আছে, সেনাবাহিনীর টহল আছে, বিজিবির টহল আছে। এবং আমরা যেটি স্থানীয়দের সাথে কথা বলে যেটি দেখেছি যে আসলে এখানে তারা বলছেন যে আসলে এই এলাকাটিতে দীর্ঘদিন ধরে এই শিক্ষার্থীরা বসবাস করে আসছে, তারা তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চান এবং তারা চান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই ধরনের যে ভুল বোঝাবুঝি বা এই ধরনের যে শিক্ষার্থীদের যে হস্তক্ষেপের মতো বিষয়গুলো সেগুলো যাতে প্রশাসন নজরদারিতে আনে এবং এই ধরনের ঘটনা এড়ানোর জন্য তারা চাইছেন যে স্থানীয় যারা এখানে দায়িত্বে আছেন বা যারা স্থানীয় মেম্বার আছেন তাদের সাথে বসে যাতে এখানে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা হয়। এবং আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই ধরনের ঘটনার সুযোগে আসলে গতকাল অনেক পক্ষে আসলে ফায়দা লুটেছে এমন অভিযোগও পেয়েছি। এবং আমরা যেটি দেখেছি যে আসলে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই পুরো সংঘর্ষের ঘটনায় 400 জনের মতো আহত হয়েছে, যার মধ্যে 4 জনের অবস্থা গুরুতর এবং একজনকে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য এবং বাকি 3 জন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে। এবং আমরা যেটি দেখেছিলাম গতকাল কিন্তু সারা দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু একেবারেই আহত শিক্ষার্থীদের ভিড়ে সেখানে কিন্তু হজবরল অবস্থা ছিল এবং চিকিৎসকরা হিমশিম খেয়েছিলেন চিকিৎসা দিতে। এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গতকাল যেটি অভিযোগ এসেছিল মূলত যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক দেরিতে আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং সবশেষ আসলে এই ঘটনার প্রেক্ষিতে আসলে একটি 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি আসলে খতিয়ে দেখবে কী কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এবং তুচ্ছ একটি ঘটনা, যেই তুচ্ছ ঘটনায় আসলে এত বড় এক ধরনের সংঘর্ষ বা বিরোধপূর্ণ অবস্থান কারোই কাম্য নয় এবং প্রত্যেক পক্ষই আসলে আশা করছেন যে যাতে এই বিষয়টি সমাধান করে এক ধরনের স্থায়ী যে সম্প্রীতি সেটি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার ফয়সাল করিম। নানা প্রতিকূলতার মাঝেও এগিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। মনোনয়ন জমা দেওয়ার জন্য ডোপ টেস্ট করাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাচ্ছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সাধারণ শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা কি বলছেন, বিস্তারিত জানাবেন।
স্বামী, আজকে থেকে আসলে রাকসু নির্বাচনে যে মনোনয়নপত্র জমাদানের তারিখ সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে মনোনয়নপত্রের সঙ্গে যে ডোপ টেস্ট রিপোর্ট দিতে হবে সেটির জন্য মেডিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে সেখানে শিক্ষার্থীরা এসেছেন এবং এখান থেকে আসলে ডোপ টেস্ট রিপোর্টগুলো সংগ্রহ করছেন। গেল 2 দিনে আসলে যারা ডোপ টেস্ট করিয়েছেন তাদের রিপোর্টগুলো দেওয়া হচ্ছে। আর অন্যদিকে বলে রাখি যে হচ্ছে আসলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আসলে ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণের যে বিষয়টি ছিল সেটি গতকালকে সিনেটে কিন্তু প্রত্যেকটি কিন্তু ছাত্র সংগঠনের সাথে নির্বাচন কমিশন বসেছিল এবং তাদের মতামত নিয়েছে। সেখান থেকে জানানো হয় যে আজকে তারা পুরো নির্বাচন কমিশন তারা এটি নিয়ে বসবেন এবং বসার পরে পরবর্তীতে আসলে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত আসলে তফসিল অনুযায়ী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে গেল 6 দিনে যে মনোনয়নপত্র উত্তোলন কার্যক্রম চলেছিল সেইগুলো যারা তুলেছেন সেই মনোনয়নপত্রগুলো আজকে থেকে কিন্তু 4 দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু তারা জমা দেবেন এবং প্রত্যেকটি মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদেরকে তাদের ডোপ টেস্ট রিপোর্টটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত আসলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে 387 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ছাত্র সংসদের ক্ষেত্রে 318 জন, সিনেট সদস্য প্রতিনিধির জন্য 69 জন মনোনয়নপত্র তুলেছেন এবং ভিপি পদে কিন্তু এর মধ্যে 18 জন, জিএস পদে 7 জন এবং এজিএস পদে 8 জন লড়ছেন। এক্ষেত্রে প্রত্যেকজনকেই কিন্তু আসলে যেহেতু মনোনয়নপত্রের সাথে ডোপ টেস্ট রিপোর্ট দিতে হবে, যার কারণে কিন্তু এই ডোপ টেস্ট রিপোর্টের জন্য এখানে শিক্ষার্থীদের এই ভিড় এবং যারা বিগত 2 দিন আসলে দিয়েছেন তারা কিন্তু এখান থেকে আসলে সংগ্রহ করেছেন এবং আজকে কিন্তু আমরা আসলে দেখছি যে অনেকেই আসলে তাদের ডোপ টেস্ট রিপোর্ট করছেন বা করতে দিচ্ছেন। এখান থেকে জানানো হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে সেই রিপোর্টগুলো দেওয়া হবে। অর্থাৎ এখন পর্যন্ত আসলে তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আসলে এগিয়ে যাচ্ছে এবং বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই ডোপ টেস্ট রিপোর্ট জমা দিতে পারবেন এবং শিক্ষার্থীরা তাদের মনোনয়ন ফল জমা দিতে পারবেন। অর্থাৎ রাকসু নির্বাচনকে ঘিরে যে নানা ধরনের চড়াই উতরাই সেটি খানিকটা পেরিয়ে কিন্তু আসলে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত যে অমীমাংসিত ব্যাপারটি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আসলে এই নির্বাচন প্রক্রিয়ায় বা ভোটার ক্ষেত্রে আসলে অংশগ্রহণ করা হবে কিনা সেটি আসলে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্বামী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রিপোর্ট। প্রবাদ বাক্যের মতো মশা মারতে কামান ব্যবহার না হলেও উৎস খুঁজতে 2021 সালে ড্রোন ব্যবহার করে ঢাকা উত্তর সিটি। জলাশয়ে ব্যাঙ, হাঁস ও গাপ্পি মাছ ছাড়ে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর সাথে গতানুগতিক উদ্যোগ তো ছিলই, কিন্তু কাজে আসেনি কিছুই। বরং মশা নিয়ন্ত্রণে ভরাডুবির কারণ হিসেবে উত্তর সিটির প্রশাসকের দাবি প্রকৃতিকে উপেক্ষা করে গড়ে উঠেছে নগরী, তাই বাড়ছে মশা। আর দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে মশার উৎপাত কমছে না নগরবাসীর অসচেতনতার কারণে। প্রকৃত কারণ কি জানবো সহকর্মী হোসেন জাহিদের রিপোর্টে। শেষ বিকেলের আলোয় বনশ্রী খালে খাবারের সন্ধানে মগ্ন এক ঝাঁক বক, কেউ ব্যস্ত জলকেলিতে। এই সব কিছু গ্রামীণ জনপদের কথা মনে করিয়ে দেয়। তবে খালের দুধারে যাদের বসবাস তাদের জীবন মোটেও এমন স্বপ্নের নয়, বরং স্বপ্নভঙ্গের। অ্যাডিস কিউলেক্স সহ আরও কয়েক ধরনের মশার উপদ্রবে রাত কিংবা দিন সবসময় অতিষ্ঠ থাকেন রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দারা। গভর্নমেন্ট থেকে যে আপনার ওই যে কি ফগার মেশিন দিয়ে যে কি ধোয়ার মতো একটা দেয়, ওটা দিলে তো কোনো কাজ হয় না। আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। রাস্তায় বের হলেও দাঁড়ানো যায় না, বাসায়ও থাকা যায় না। গেট আটকে রাখলেও কোনো লাভ হয় না, বিকজ সারাদিনে অনেক মশা বাসায় অলরেডি ঢুকে থাকে। দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। এটি এডিস মশার কামড়ে হয়ে থাকে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। রাজধানীতে মশার আধিপত্য 2 সিটি কর্পোরেশন জুড়েই। নগরীর মশা মারতে কামান দাগা ছাড়া দৃশ্যমান সবকিছুই করেছেন নগর কর্তারা। কোটি কোটি টাকা খরচ করে কীটনাশক, ব্যাকটেরিয়া, বিটিআই আমদানি সাবেক আমলে মাঝপথেই ভেস্তে যায়। এমনকি ব্যবহার হয়েছে হাল আমলের ড্রোনও। জলাশয়ে ছাড়া হয়েছে হাঁস ও গাপ্পি মাছ, কোনোটাই কাজে দেয়নি। বরং বারবারই মানুষের সচেতনতার ওপরই সব ভার দিয়ে পার পেতে চেয়েছেন নগরের হর্তাকর্তারা। সম্প্রতি কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে অ্যাডিস মশা নিয়ে জরিপ চালান একদল গবেষক। তাদের জরিপ বলছে ঢাকার প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টি বাড়িতে অ্যাডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে স্বীকৃত পদ্ধতি ব্রুটো ইন্ডেক্সের মাধ্যমে মশার লার্ভার ঘনত্ব পরিমাপ করা হয়। এই ইন্ডেক্সের পরিমাণ 20-এর বেশি হলে আশঙ্কাজনক হিসেবেই বিবেচিত হয়। সেখানে ঢাকায় ব্রুটো ইন্ডেক্সের হার 50 থেকে 60।
প্রতি প্রজাতির মশা নিয়ন্ত্রণে আলাদা উদ্যোগ না নেওয়ার কারণে মশার বংশবিস্তার এমন আশঙ্কাজনক বলে মনে করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করতে গেলে ড্রেন বা নর্দমা পচা পানি যেখানে কিউলেক্স মশা হয় সেটিকে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। তবে মশা বিস্তারের জন্য ভিন্ন কারণ শোনালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। রাজধানীর খাল ও জলাশয়গুলোর গতিপথ পূর্ব থেকে পশ্চিম, আর সড়কগুলোর গতিপথ উত্তর দক্ষিণ বরাবর। সড়ক ও জলাশয়ের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শহরের পানি সরতে পারে না, আর জমে থাকা পানিতে জন্মে মশা। এ কারণে মশা নিধনের পরিবর্তে মশা নিয়ন্ত্রণ করেই নগরবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করার দাবি সিটি কর্পোরেশনের। এটাকে মেনটেন করতে গিয়ে যেহেতু আপনি এই প্রকৃতিকে মাথায় না রেখে উন্নয়নটা করেছেন, তখন তো কি করতে হয়, তখন এক ধরনের রেজিলিয়েন্স স্ট্রাকচার তৈরি করতে হয় এবং অথবা রেজিলিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করে ফেলেন তাহলে সেটাকে আবার মেনটেনেন্সের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট লাগে এবং ওই ইনভেস্টমেন্ট আসলে এক্সপেন্ডিচার হিসেবে যায়। এই ইনভেস্টমেন্টটা কোনো ধরনের কল্যাণ হয় না, রাদার এটা একটা ধরনের ড্যামেজ কন্ট্রোল হয়। ফর এক্সাম্পল এই যে মশা। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে অবশ্য মশক নিধনের সংগ্রামটা ভিন্ন। সরঞ্জামের অভাব না থাকলেও সামাজিক আন্দোলনের ঘাটতি দেখছেন তিনি। জনগণ কাজ জানে সবাই, কিন্তু তারা প্র্যাকটিস করে না, সেটা হচ্ছে বিষয়। যেমন আমাদের কিন্তু কিছু কিছু এলাকায় আগের মামলা করা হয় বা জরিমানা করা হয়। হ্যাঁ, এরকমও আমি দেখেছি যে আমি আজকে গিয়ে জরিমানা করলাম, 1000 টাকা দিল বা 1500 টাকা দিল, পরের সপ্তাহে গিয়ে দেখলাম সেই একই জিনিস। অবিলম্বে ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলতি বছরের 23 জুন নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে মশা নিয়ন্ত্রণের তোড়জোড় দেখা দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশনেই। তবে সেসবের কার্যকারিতা কতটুকু সেটি হাসপাতালের চিত্র দেখলেই আন্দাজ করা যায়। মশা মারতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সে সকল উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তারা বলছেন এই সকল উদ্যোগগুলো করে নিরন্তর সংগ্রাম হিসেবেই না থাকে, বরং এই সংগ্রামের শেষ দেখা যায় সেই প্রত্যাশা করেছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। 5 ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেই খবর জানাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। দোলন, জানাবেন বৈঠকে কি আজকে একীভূত করার সিদ্ধান্ত আসতে পারে কিনা, বিস্তারিত জানাবেন। না, আজকের মধ্যে একীভূত হবে এমন সিদ্ধান্ত নয়, বরং এই বৈঠককে বলা হচ্ছে কিংবা শুনানিকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবশেষ শুনানি। মূলত ব্যাংকগুলোর যে তীব্র খেলাপি ঋণ সহ নানা যে সংকটের মধ্যে জর্জরিত হয়ে পড়েছে, এই সকল ব্যাংকগুলোকে নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংক একীভূত করার যে সিদ্ধান্ত নিয়েছে, পর্যায়ক্রমে এই 5টি ব্যাংকের সঙ্গে তারা বৈঠক করবেন। গতকাল এক্সিম ব্যাংকের সঙ্গে তারা বৈঠক করার কথা ছিল, যদিও তারা গতকাল গভর্নর অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন। আজকে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে বৈঠক করবেন। এর পরবর্তীতে কিন্তু অন্যান্য ব্যাংকে যেগুলো বাকি রয়েছে সেগুলোতে সঙ্গেও তারা বৈঠক করবেন। তো সব শেষ হয়তো বা বৈঠক শেষে কিংবা শুনানি শেষে একটি সিদ্ধান্ত আসতে পারে যে ঠিক কবে নাগাদ একীভূত করার প্রক্রিয়া শেষ হবে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা সব প্রস্তুতি প্রায় শেষ করেছে। একই সঙ্গে তারা যে এই ব্যাংকগুলোকে একীভূতকরণের যে অর্থের সহায়তা লাগবে সেটিও একের মধ্যে ঠিক করা হয়েছে, কিংবা নামের ক্ষেত্রেও এখনো প্রস্তাবনা চলছে যে ঠিক কী নামে তাদের কী নামে এই ব্যাংকগুলোর নাম হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্যাংকগুলোর যে খেলাপি ঋণের ঘাটতি, যদি বলি যে 2,86,000 কোটি টাকার বেশি, সব মিলিয়ে এই হয়তো সবগুলো ব্যাংকের শুনানি শেষে কিংবা তাদের পর্যালোচনা শেষে হয়তো সিদ্ধান্ত আসবে এই ব্যাংকটির কী নাম হবে কিংবা কবে নাগাদ একীভূতকরণ প্রক্রিয়ার শেষ হবে। এই ছিল আমার কাছে থাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সবশেষ তথ্য। সামনে দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধার 28 বছর পূর্তি আজ। 1997 সালে নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু উত্তরের এই বন্দরের। তারপরে ভারত ও ভুটানের সাথে শুরু হয় ব্যবসা বাণিজ্য। তবে দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত উন্নয়ন ও গতি পায়নি সম্ভাবনাময় এই স্থলবন্দরটি। লুৎফর রহমানের প্রতিবেদন। 1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের। 2011 সালে ভারত ও 2017 সালে ভুটানের সাথেও এই বন্দর দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। 2016 সালে চালু হয় ইমিগ্রেশন কার্যক্রম।
28 বছর কেটে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটির। ব্যবসায়ীদের দাবি বেসরকারি পোর্ট অপারেটরের মাধ্যমে পরিচালিত হওয়া ভূ রাজনীতি সহ নানা কারণে চতুর্দেশীয় স্থলবন্দরটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কর্তৃপক্ষরা যদি একটু সুনজর দেয় তাহলে হয়তোবা আমরা পোর্টের যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্ট। পোর্টটা আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, আসলে সেভাবে এগিয়ে যায়নি। যেরকম আমদানি রপ্তানি হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, কারণ এটা সরকারি একটা দৃষ্টি নাই। এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হচ্ছে আমাদের কখনো কিছু সমস্যা লেগেই আছে, কখনো ভুটান আসতেছে না, কখনো ইন্ডিয়া বন্ধ থাকতেছে, আবার চালু হচ্ছে, এরকম কিছু সমস্যা একটার পর একটা লেগেই আছে। গেল 28 বছরে বন্দরটির অনুমোদিত সকল পণ্য আমদানি ও রপ্তানিতে জনপ্রিয় হওয়ার কথা থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে উঠেছে পাথর আমদানি নির্ভর বন্দর হিসেবে। আমাদের বন্দরে এখন পর্যন্ত মেশিনারি যদি ইনপুট করতে যায় সেক্ষেত্রে আমাদের যে ক্যারিং লাগে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, কিন্তু এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে দিতে পারে না। বাংলাবান্ধার বাংলাদেশের গাড়িগুলো যদি সরাসরি নেপালে গিয়ে যেতে পারে, প্রচুর পরিমাণ ব্যবসায়ী আরও উৎসাহ লাভ করবে এখানে এসে ব্যবসা করার জন্য। এখানে যেহেতু নেপালের সঙ্গে আমাদের বাণিজ্য আছে, ভুটানের সঙ্গে বাণিজ্য এখন চলছে, ভারতের সঙ্গে বাণিজ্য, এখানে বাংলাদেশ সহ 4টা দেশের বাণিজ্য। আগামী দিনে মনে করেন চীনের বর্ডার এদিক দিয়ে, চীন নাথুলা হয়ে এদিক দিয়ে চীনের বর্ডারও সামনে যদি সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্দরের স্বার্থে পারস্পরিক ব্যবসা গতিশীল করতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের এত কাছে নেপাল, ভুটান, ভারত হওয়ার পরেও আমরা একটা কেমন জানি একটা অদৃশ্য দেওয়াল আমাদের মধ্যে তৈরি হয়ে আছে, যার জন্যই আমরা এই যোগাযোগগুলো তৈরি করতে পারিনি। যদিও BBIN, BIN বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, অনেকগুলো প্রচেষ্টা হয়েছে, সার্কের চেষ্টা হয়েছে, তারপরও আমরা আশায় বুক বেঁধে আছি ইনশাল্লাহ বাংলাবান্ধা বন্দর একদিন অনেক বড় বন্দরে পরিণত হবে। অবহেলায় থাকলেও প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব আদায় হয় এই বন্দর থেকে। গেল অর্থ বছরের রাজস্ব আদায় হয়েছে 166 কোটি 79 লাখ টাকা। বন্দরে এখন যে আমদানি রপ্তানি চলছে তাতে করে বর্তমানে যে জায়গা আছে তাতে খুব একটা সমস্যা হচ্ছে না। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করলে আমাদের অবশ্যই এই বন্দরের আরও জায়গার পরিমাণ আরও বাড়ানো উচিত, তা না হলে ভবিষ্যতে আমরা আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারবো না। গত অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি পরিমাণ কিছুটা বাড়লেও আমদানি কমেছে অন্তত 2 লাখ টন। বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের দারুণ এক সম্ভাবনাময়ী স্থলবন্দর এই বাংলাবান্ধা। কিন্তু গত 28 বছরেও কাঙ্ক্ষিত গতি পায়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি। একটু নজর দিলেই উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্থলবন্দর, এমনটাই মনে করেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার দেশের বাইরের খবর। চীনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে এক মঞ্চে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। দুদিনব্যাপী সম্মেলনের শুরুর দিন এই 3 নেতাকে দেখা যায় একসঙ্গে মত বিনিময় করতে। সে সময় বেশ খোশ মেজাজে ছিলেন তারা। সম্মেলনের সাইডলাইনে আজ ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপ ইস্যু। সম্মেলনে এরই মধ্যে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোই এসসিও সম্মেলনের মূল উদ্দেশ্য। এবার খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। সফরকারীদের লক্ষ্য টাইগারদের হারিয়ে সিরিজের সমতায় ফেরা। সিরিজ নিশ্চিতের পাশাপাশি এই ম্যাচে জয় পেলে তৃতীয় কোনো ক্রিকেটার হিসেবে টি-20তে 50 জয়ের মাইলফলক স্পর্শ করবেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস। সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। রেজাউল করিমের প্রতিবেদন। পরিসংখ্যান থেকে শক্তিমত্তা, টি-20 ক্রিকেটে সব দিক থেকেই নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সিলেটে যার প্রমাণ মিলেছে আরেকবার। বোলিং তোপার ঝোড়ো ব্যাটিং দুই প্রদর্শন করেছে টাইগার ক্রিকেটাররা। তাতে প্রথম ম্যাচে বড় জয় নিয়ে এগিয়ে লিটন কুমার দাসের দল। বাংলাদেশ জিতলে সিরিজ জয় তো বটেই, রেকর্ড হবে লিটন দাসেরও। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে 50টি জয়ের দেখা পাবেন টাইগার অধিনায়ক। এই রেকর্ডটিতে অবশ্য সবার উপরে মুস্তাফিজ। লাল সবুজের জার্সিতে তার জয় 53টি। 52 ম্যাচ জিতে দ্বিতীয় সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অবশ্য ছিলেন না বাংলাদেশ দলের সবাই।
সিলেটের মাঠে মনোযোগী দেখা গেছে দলে দীর্ঘদিন পর ডাক পাওয়া নুরুল হাসান সুহান, সাইফুদ্দিনদের। দ্বিতীয় ম্যাচে টিম কম্বিনেশন কেমন হবে সরাসরি তার উত্তর না দিলেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশনে সে ভালো ব্যাটিং করতে হবে। এক, দুই হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে দেখুন, একটা যখন একটা টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে? তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকে যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নেবেন। আপনার যখন মনে হবে যে না এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে। যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টের বা প্লেয়াররা বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখন এই পরের দিন যাবো তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করার লক্ষ্য থাকবে বাংলাদেশের। অন্যদিকে টাইগারদের হারিয়ে সিরিজে সমতা আনতে চাইবে নেদারল্যান্ডস। বাংলাদেশের বিপক্ষে তাই ডাচদের এই ম্যাচ হবে সিরিজে টিকে থাকার লড়াই। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে অন্তত 300 জনের মৃত্যু, 5 শতাধিক আহত, বিধ্বস্ত অনেক ঘরবাড়ি। 47 বছরে বিএনপি 1.5 যুগ ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্রের পথে আপোষহীন দলটি, ভিন্ন মত গ্রহণে জোর। ভিন্নমত সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, ক্ষমা করার যে দৃষ্টিভঙ্গি, এগুলো থাকতে হবে। প্রয়োজন হয়নি, কারণ মূল মার্গীয় দর্শনটা যেটা আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে 10ম দিনের সাক্ষ্য আজ। ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে হত্যার আসামি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা হল ছাড়লেও অনড় ছাত্ররা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ, 144 ধারা চলমান। এবং 2 সিটির নানা উদ্যোগেও কমছে না মশার উৎপাত। অপরিকল্পিত নগরায়ন আর অসচেতনতা থেকেই দুষছেন 2 প্রশাসক। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।